মুনিম খানের মৃত্যুর সংবাদ আগ্রায় পৌঁছালে সম্রাট আকবর বাংলার শাসনকর্তা করে পাঠান খানজাহান হোসেন কুলি খানকে। মুনিম খানের মৃত্যুর সংবাদ আগ্রায় পৌঁছালে সম্রাট আকবর বাংলার শাসনকর্তা করে পাঠান খানজাহান হোসেন কুলি খানকে পাঠান। তার সহকারে নিযুক্ত হন রাজা টোডরমল। তাহলে মুনিম খানের মৃত্যুর সংবাদ আগ্রায় পৌঁছালে সম্রাট আকবর বাংলার শাসনকর্তা করে পাঠান খানজাহান হোসেন কুলি খানকে শাসনকর্তা হিসেবে পাঠান। খানজাহান হোসেন কুলি খানের সহকারে নিযুক্ত হন কে? রাজা টোডরমাল। এটা ভেরি ভেরি ইম্পর্টেন্স। বাংলায় প্রবেশপথে রাজমহলের মুঘল সৈন্যদের বাধা দেন দাউদ কররানী। মুঘলদের সাহায্যে এগিয়ে আসেন বিহারের শাসনকর্তা মুজাফফর খান তুর্বাদী। 1576 সালে রাজমহলের নিকট মুঘল আফগানদের মধ্যে তুমুল যুদ্ধ হয়। কত সালে? 1576 সালে রাজমহলের নিকট মুঘল আফগানদের মধ্যে তুমুল যুদ্ধ হয়। কত সালে? 1576 সালে। ভেরি ভেরি ইম্পর্টেন্স। মুঘল আফগানদের মধ্যে তুমুল যুদ্ধ হয় কত সালে? 1576 সালে। কোথায়? রাজমহলের নিকট। কোথায়? রাজমহলের নিকট। রাজমহলের যুদ্ধে দাউদ কররানীর চূড়ান্ত পরাজয় ঘটে। তাহলে রাজমহলের যুদ্ধে পরাজয় ঘটে কার? দাউদ কররানীর চূড়ান্ত পরাজয় ঘটে। পরে তাকে মৃত্যুদণ্ড দেয়া হয়। এভাবে বাংলায় আফগান কররানীর শাসনের অবসান ঘটিয়ে মুঘল শাসনের সূত্রপাত হয়। অবশ্য বারো-ভাইদের বাধার মুখে মুঘল শাসন বেশি দূর বিস্তৃত হতে পারেনি। কাদের বাধায়? বারো-ভাইদের বাধায়। একক কাজ। বাংলায় আফগান শাসন কিভাবে প্রতিষ্ঠিত হয়েছিল তা ব্যাখ্যা করো। বারো-ভাইদের ইতিহাস। সম্রাট আকবর সমগ্র বাংলার উপর তার অধিকার প্রতিষ্ঠা করতে পারেনি। বাংলার বড় বড় জমিদার মুঘলদের অধীনতা মেনে নেননি। জমিদারগণ তাদের নিজ নিজ জমিদারিতে স্বাধীন ছিলেন। কারা? জমিদারগণ। তাদের শক্তিশালী সৈন্যবাহিনী ও নৌবহর ছিল। স্বাধীনতা রক্ষার জন্য তারা একজোট হয়ে মুঘল সেনাপতির বিরুদ্ধে ঝাঁপিয়ে পড়তেন। বাংলার ইতিহাসে এই জমিদারগণ বারো-ভাইয়া নামে পরিচিত। কি নামে পরিচিত? বারো-ভাইয়া নামে পরিচিত। কি নামে? বারো-ভাইয়া নামে পরিচিত। এ 12 বলতে 12 জনের সংখ্যা বোঝায় না। 12 বলতে কি বোঝায়? 12 জনের সংখ্যা বোঝায় না। ধারণা করা অনির্দিষ্ট সংখ্যক বড় বড় ভূয়া জমিদারদের বোঝাতে বড় থেকে 12 শব্দটি প্রচলিত হয়েছে। তাহলে অনির্দিষ্ট সংখ্যক বড় বড় ভূয়া জমিদারদের বোঝাতে বড় থেকে 12 শব্দটির প্রচলিত হয়েছে। বাংলার ইতিহাসে বারো-ভাইয়াদের আবির্ভাব 16 শতকের মাঝামাঝি থেকে 17 শতকের মধ্যবর্তী সময়ে। বাংলার ইতিহাসে বারো-ভাইয়াদের আবির্ভাব 16 শতকের দিকে। 16 শতকের মাঝামাঝি থেকে 17 শতকের মধ্যবর্তী সময়। আলোচ্য সময় মুঘলদের বিরুদ্ধে যারা নিজেদের স্বাধীনতার জন্য সংগ্রাম করেছেন ঐতিহাসিক দৃষ্টিতে তারাই বারো-ভাইয়া নামে পরিচিত। এছাড়াও বঙ্গদেশে আরো অনেক ছোটখাটো জমিদার ছিলেন। তারাও মুঘলদের বিরুদ্ধে মাথা তুলে দাঁড়ান, কিন্তু পরে তারা মুঘলদের বশ্যতা স্বীকার করে নেন।
12 ভূঁইয়াদের মধ্যে উল্লেখযোগ্য হলেন, তাহলে 12 ভূঁইয়াদের এলাকার নাম, 12 ভূঁইয়াদের মধ্যে উল্লেখযোগ্য ছিল কারা? দেখো, ঈশা খান, মুসা খান। 12 ভূঁইয়াদের মধ্যে খুবই উল্লেখযোগ্য ছিল ঈশা খান, মুসা খান। ঢাকা জেলা অর্ধাংশ, এর সমগ্র ময়মনসিংহ জেলা, পাবনা, বগুড়া, রংপুর জেলা কিছু অংশ। খুব ভালো করে পড়বে এটা। চাঁদ রায়, কেদার রায়, শ্রীপুর, বিক্রমপুর বা মুন্সিগঞ্জ, বাহাদুর গাজী, ভাওয়াল, সোনাগাজী, সরাইল, ত্রিপুরার উত্তর সীমায়, উসমান খান, বোকাইনগর, সিলেট, বীর হামির, বিষ্ণুপুর, বাঁকুড়া, লক্ষণ মাণিক্য, ভুলুয়া, নোয়াখালী, পরমানন্দ, দেখো পরমানন্দ রায়, চন্দ্রদ্বীপ, বরিশাল। কোথায়? চন্দ্রদ্বীপ, বরিশাল। বিনোদ রায়, মধুরায়, চান্দ প্রতাপ, মানিকগঞ্জ, মুকুন্দরাম, দেখো সত্যজিৎ, ফুসানা, ফরিদপুর। রাজা কন্দম পণনায় রামচন্দ্রন, বরিশাল জেলা অংশবিশেষ। প্রথম দিকে 12 ভূঁইয়াদের নেতা ছিলেন ঈশা খান, তাহলে প্রথম দিকে 12 ভূঁইয়াদের নেতা কে ছিলেন? ঈশা খান। ঈশা খান। হুসেন শাহী বংশের অবসান হলে ঈশা খানের পিতা সুলাইমান খান সোনারগাঁও অঞ্চলে জমিদারি প্রতিষ্ঠা করেন। হুসেন শাহী বংশের অবসান হলে ঈশা খানের পিতা সুলাইমান খান সোনারগাঁও অঞ্চলে জমিদারি প্রতিষ্ঠা করেন। ভেরি ভেরি ইম্পর্টেন্স। প্রথম দিকে 12 ভূঁইয়াদের নেতা কে ছিল? ঈশা খান। ভেরি ভেরি ইম্পর্টেন্স। খিজিরপুর দুর্গ ছিল তার শক্তির প্রধান কেন্দ্র। কোন দুর্গ ছিল তার প্রধান কেন্দ্র? শক্তির প্রধান কেন্দ্র ছিল কোনটা? খিজিরপুর দুর্গ। এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট বা বেস্ট অফ ইম্পর্টেন্স। তাহলে কোন দুর্গ ছিল তার শক্তির প্রধান কেন্দ্র? খিজিরপুর দুর্গ। সোনারগাঁও ও খিজিরপুর নিকটবর্তী কাটরাবো তার রাজধানী ছিল। সোনারগাঁও খিজিরপুরের নিকটবর্তী কাটরাবো রাজধানী ছিল। দাউদ করণের পতনের পর তিনি সোনারগাঁয়ে রাজধানী স্থাপন করেন। ভিডিওটি এখানে শেষ করছি। যদি ভিডিওটি ভালো লাগে চ্যানেলে সাবস্ক্রাইব করে ফলো করে দিও, তার সাথে একটা লাইক এবং একটা কমেন্ট করে দাও। নেক্সট ভিডিও পাওয়ার জন্য অবশ্যই বেল আইকনটা অল করে রাখো, যাতে নিউ ভিডিও আপলোডের সাথে সাথে সর্বপ্রথম তোমাদের কাছে নোটিফিকেশনটা পৌঁছে যায়। ইফ ইউ লাভ দিস ভিডিও প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল, লাইক, কমেন্ট, শেয়ার, হিট দ্য বেল আইকন ফর গেটিং নেক্সট ভিডিও। সো এভরিওয়ান টেক কেয়ার, লাভ ইউ, আল্লাহ হাফেজ, বাই বাই।